একটা প্রেম যা শুরু হয় নিষ্পাপভাবে, কিন্তু শেষটা হয় একেবারে ব্যতিক্রম। একটা মেয়ে যে জানতেও পারেনি তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিটাই একদিন তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। আজ আমি এক্সপ্লেন করব আন্ডার দ্য হথর্ন মুভিটি, যা একদিকে একটি মিষ্টি প্রেমের গল্প, অন্যদিকে হৃদয় ভেঙে যাওয়ার এক অনুভূতি। এমন একটি ভালোবাসার সাক্ষী হয়ে থাকতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। একজন স্কুল শিক্ষক তার ছাত্রদের গ্রামে নিয়ে যাচ্ছিলেন। সেই গ্রামের কাছের একটি শহরে বাস থামে এবং শিক্ষক তার ছাত্রদেরকে নিয়ে নেমে যান। তাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য একজন গাইড আসে। শিক্ষক জিজ্ঞাসা করেন, গ্রামে যাওয়ার বাস কখন আসবে? তিনি বলেন, মজা করুন না, এখানে গ্রামে কোনো বাস যায় না, আমাদের পায়ে হেঁটেই যেতে হবে, কারণ এখানে কোনো রাস্তা তৈরি হয়নি। তাই তিনি সেই গাইডকে নিয়ে গ্রামে যাচ্ছিলেন। তারা চীনের দিকে হাঁটা শুরু করেন। তারা একটি জায়গায় পৌঁছান যেখানে একটি হথর্ন ট্রি গাছ রয়েছে। শিক্ষক ছাত্রদের সেই গাছ সম্পর্কে বলেন যে এই গাছগুলি চীনের সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এখানকার গাছটি খুবই বিশেষ একটি গাছ। দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় জাপানিরা এই গাছের নিচে আমাদের অনেক সৈন্যকে নির্মমভাবে হত্যা করেছিল। এই গাছের জন্মানো মাটিতে আমাদের সৈন্যদের রক্ত আছে এবং বলা হয় যে এখনকার অন্যান্য হথর্ন ট্রি গাছের সাদা রঙের ফুল ফোটে, শুধুমাত্র এই গাছে কেবল লাল রঙের ফুল ফোটে, কারণ এগুলো হচ্ছে রক্তে রঞ্জিত আমাদের শহীদ সৈন্যদের রক্ত। সব স্টুডেন্টরাও এই কথাগুলো নোট করে রাখছিল। আর বন্ধুরা, পরিচয় করিয়ে দেই আমাদের আজকের সিনেমার নায়িকা, যার নাম হচ্ছে জিং। তারপরে তারা গ্রামে পৌঁছায়, যেখানে দুইজন স্টুডেন্টকে গ্রামের এক বাসায় থাকার কথা বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত জিং একা থাকে। তাই গাইড বলে, তুমি আমার বাসায় এসো বলে সে জিংকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তার স্ত্রী জিংকে খুব ভালোভাবে স্বাগত জানায় এবং তাদের একটি ছোট্ট মেয়েও আছে, তার নাম জো। খুব আদরের সাথে জিংকের কাছে আসে এবং বলে, দিদি তুমি আমার ঘরে এসো। জিংকো ভেতরে যায়। সেখানে কিছু ছবি রাখা আছে। একটি ছবি দেখায় এবং বলে, এটা আমার বড় ছেলে। এবং তার স্ত্রী চুটকি তার ছবি দেখায় এবং বলে, দেখো দিদি, এটা আমি। তারপর গাইডের স্ত্রী অন্য একটি মেয়ের ছবি দেখায় এবং বলে, এটা আমার দ্বিতীয় মেয়ে ফ্লান। তারপর একটি ছেলে আসে এবং গাইডের স্ত্রী জানায়, এটা আমার দ্বিতীয় ছেলে মিন। এভাবে সে জিংকের সাথে তার পুরো পরিবারের পরিচয় করিয়ে দেয়। তারপর জিং তাদের রান্নায় সাহায্য করে এবং খাবার তৈরি হওয়ার পর গাইডের স্ত্রী বলে, যাও ছুটকি, এখন তোমার কাকাকে ডেকে নিয়ে এসো, সবাই একসাথে খাবে, কিন্তু হ্যাঁ, একা যেও না, আবার তোমার দিদিকে সাথে নিয়ে যেও। ছুটকিও জিংকে সাথে করে নিয়ে যায়। তারপর জিং জিজ্ঞাসা করে, তোমার কাকা কোথায় থাকে? তারপর ছুটকি বলে, সে জিওলজিক্যাল ইউনিটে কাজ করে। এটি মূলত তেল, গ্যাস, পানি এবং অন্যান্য সম্পদের সন্ধান করা। ছুটকি বলে, তুমি জানো দিদি, সে দেখতে খুবই সুন্দর। তাকে এটা বলার পর সে জিংকে একটি জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাঁবু ইত্যাদি দেখা যায়। জিং কিছু দূরে থামে এবং ছুটকি একটি তাঁবুর কাছে যায়, যেখান থেকে একজন যুবক বেরিয়ে আসে। সে ছুটকিকে কোলে তুলে নিয়ে জিংয়ের কাছে আসে। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের আজকের সিনেমার নায়ক স্যান। সে জিজ্ঞাসা করে, তুমি কে? জিং বলে যে আমি শহরে হাই স্কুলে পড়ি, আমাদের শিক্ষক আমাদের এখানে গ্রাম সম্পর্কে শেখাতে এখানে নিয়ে এসেছে। স্যান জিজ্ঞাসা করে, তোমরা কি হথর্ন ট্রি দেখতে এসেছো? সে বলে, হ্যাঁ, আমরা এখানে এটি সম্পর্কে জানতে এসেছি। তো স্যান ছুটকিকে একটি চকলেট দেয় আর জিংকে আরেকটি চকলেট দিতে চায়। জিং বলে, আপনি এটাও চুটকিকে দিয়ে দেন, আমি ছোট বাচ্চা তো নই। তারপর চুটকি বলে, দিদি, শুধু বাচ্চারা কি চকলেট খায়? তুমিও খেতে পারো। তারপর জিং তো চকলেট নেয়, কিন্তু সে খুব সাবধানে নেয়, তার হাত যেন স্যানকে স্পর্শ না করে। জিং বলে, আমি শুনেছি যে অন্যান্য হথর্ন গাছে সাদা রঙের ফুল ফোটে, কিন্তু এই গাছে নাকি লাল রঙের ফুল ফোটে, এটা কি সত্যি? স্যান বলে, হ্যাঁ, আমিও এই কথা শুনেছি, কিন্তু আমি কখনো নিজের চোখে দেখিনি। যদিও মে বা জুন মাসে ফুল ফোটে, তাহলে এক কাজ করি, চলো এবার তুমি আর আমি একসাথে দেখব। জিং বলে, আমি এখন আসি, আমি এপ্রিলে ফিরে যাব। স্যান বলে, কোনো সমস্যা নেই, যদি এবার না হয় তাহলে পরের বার আমরা দুজনে একসাথে সেই ফুলগুলো দেখব। এভাবে সুন্দর কথাবার্তা বলতে বলতে তারা বাড়ি পৌঁছে যায়, একসাথে বসে খায়। আর বন্ধুরা, এটা কিন্তু স্যানের মাসির বাড়ি, এখানে সে প্রায়শই খেতে আসে।
পরের দিন জিং অন্য স্টুডেন্টদের সাথে একটু কৃষি কাজ করে এবং তারপর সে গাইডের বাড়িতে আসে এবং হথওয়ান ট্রি সম্পর্কে লিখতে শুরু করে। তারপর বাইরে একটা শব্দ শোনে। সে জানালার পর্দা সরিয়ে দেয় এবং বাইরে স্যানকে দেখতে পায়। খুব আনন্দের সাথে চুটকির সাথে খেলছে সে। তার কাজকর্ম দেখে জিংকও স্যানকে পছন্দ করতে শুরু করে। তারপর কিছুক্ষণ পর স্যান ভিতরে আসে, জিংয়ের কাগজটা নিয়ে পড়তে শুরু করে। সে বলে যে তুমি খুব সুন্দর লিখছো। হথওয়ানটির সম্পর্কে একটিও ভুল না করে তুমি এত নিখুঁত কিভাবে লিখতে পারো? জিং বলে আমি পারফেক্ট হব, তবেই তো আমি একজন শিক্ষক হতে পারবো। এরপর স্যান সেখানকার বাল্বটি পরিবর্তন করে, বলে যে এই বাল্বটি পুরনো হয়ে গেছে, রাতে এটি ভালোভাবে জ্বলে না, তাই আমি আরেকটি বাল্ব লাগাই দিচ্ছি। এভাবে কয়েকদিন ভালোই কেটে যায়। স্যান কয়েকদিন এখানে আসে না। জিংকো সবসময়ের মতো সে তার প্রকল্প লিখছেই। হঠাৎ স্যানের শব্দ শুনে জিং জানালার পর্দা সরিয়ে দেখে। তারপর জিং ভান করে যে কিছু দেখেইনি। তারপর স্যান ঘরের ভিতরে আসে এবং জিজ্ঞাসা করে তোমার প্রকল্প এখনো শেষ হয়নি? জিং বলে না, হয়নি। যাই হোক, আপনি এতদিন কোথায় ছিলেন? স্যান বলে আরে কাছাকাছি একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল, সেটা মেরামত করতেই গেছিলাম। জিং বলে কিন্তু আপনি আন্টিকেও বলে যাবেন না? আমি অনেক চিন্তিত ছিলাম। তারপর স্যান বলে তুমি কি আমার জন্য চিন্তা করো? জিং বলে না, আমার জন্য না, মানে চুটকি চিন্তিত ছিল। সে প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতো আপনি কোথায় গেছেন, কি করতেছেন, আসেন না কেন। স্যান বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার কলমটা লিক হচ্ছে মনে হয়, এটা নাও, তোমারটা আমাকে দাও। জিং নিতে অস্বীকার করে, কিন্তু স্যান বলে এটা গিফট নয়, একটা কলমের জন্য তোমার লেখাগুলো সব নষ্ট হয়ে যাবে, এটা আমাকে ভালো লাগবে না। তুমি আমারটা নাও আর তোমারটা আমাকে দাও। তারপর জিং নিয়ে নেয় এবং জিং বলে আমাকে কয়দিনের জন্য শহরে যেতে হবে, কারণ ওখানে আমার ডান্স প্র্যাকটিস আছে। স্যান বলে ঠিক আছে, তুমি যাও, প্র্যাকটিস করে আবার ফিরে এসো, আর তুমি যখন আসবে আমি বাস স্টপে তোমার জন্য অপেক্ষা করব। জিংকো শহরে যায়, স্কুলের নাচের অনুসরণ করে। সেখানে পিছনে মাওয়ের ছবি ছিল। অনুশীলন পর যখন জিং বাইরে আসে তখন দেখে দুজন লোক এক মহিলাকে অপমান করে কথা বলছে। ঠিকমতো ঝাড়ু দাওনি কেন, এখানে এত ময়লা পড়ে আছে কেন। জিং গোপনে কাঁদতে শুরু করে, কারণ ওই মহিলাটি আর কেউ নয়, জিংকের মা। বেচারা মেয়ে, তাকে প্রতিদিন তার মায়ের মুখোমুখি হতে হয়, অন্যদের দ্বারা তাকে তিরস্কার করা দেখতে হয়। এটা সে সহ্য করতে পারে না। বেচারা মেয়েটি কি আর বা করবে। সে বাড়িতে চলে আসে। তার একটি ছোট ভাই এবং একটি ছোট বোনও আছে। সবাই মিলে ঘরে খাম তৈরি করে, যা দিয়ে কিছু অতিরিক্ত আয় হয় তাদের সংসারে। জিংকের মা অসুস্থ এবং প্রায়শই ব্যথার ওষুধ খায়। জিং বলে মা, সবসময় ট্যাবলেট খাওয়া উচিত নয়। জিংকে তার মা বলে দেখ মা, এটা ছাড়া আমি কাজ করতে পারবো না, এবং আমার আয় বন্ধ হয়ে গেলে পরিবার কিভাবে চলবে বল। তুমি আমার চিন্তা না করে তুমি এক কাজ করো, ভালোভাবে পড়াশোনা করো এবং তোমার স্কুলে শিক্ষিকা হও, তাহলে আমি একটু বিশ্রাম নিতে পারবো। তাই তোমার পড়াশোনায় মনোযোগ করো, কঠিন পরিশ্রম করো। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু করো না যা তোমার পড়াশোনার ব্যাঘাত ঘটাতে পারে। এই বয়সটা এরকমই, আমিও তো এই বয়সটা পার করে এসেছি। এমন কোনো কিছু করিও না যা তোমার কেরিয়ারটাকে নষ্ট করে দিবে। বেচারা জিং তার মায়ের সমস্যাগুলো খুব ভালোভাবে বোঝে। কয়দিন অনুশীলন শেষে সে বাসে করে আবার সেই গ্রামে ফিরে যায়। বাস থেকে নামার পর সে স্যানকে খুঁজতে শুরু করে। সেদিন স্যান কথা দিয়েছিল যখন সে আসবে সে জিংকে নিতে আসবে। তারপর জিং স্যানকে দেখতে পায় কিছু দূরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে খুব খুশি হয় এবং জিং জিজ্ঞাসা করে আরে তুমি অনেকক্ষণ অপেক্ষা করছিলে নাকি? স্যান বলে সমস্যা নেই, তুমি নিরাপদে এসেছো, এটাই যথেষ্ট। এখানে খুব ঠান্ডা। সে জিংকে বলে তার কোটটা পরতে। স্যান বলে অনেক দেরি হয়ে গেছে, হয়তো এই সময় আন্টির বাড়িতে কোনো খাবার থাকবে না, তাই তুমি আমার তাঁবুতে এসো, আমি তোমার জন্য কিছু রান্না করে দিব। জিংকো তার সাথে তার তাঁবুতে যায়। তারপর তারা একে অপরের দিকে তাকাতে থাকে, কিন্তু কিছুই বলে না। তারপর স্যান জিংকে খাওয়ানোর চেষ্টা করে। প্রথম জিং একটু দ্বিধাগ্রস্ত হলেও শেষে সে মুখ খুলে খায়। যাই হোক, তারপর যখন তারা দুজনে আন্টির বাড়িতে যায়, জিং জিজ্ঞাসা করে
তোমার সম্পর্কে কিছু বললে না? স্যান বলে, আমার বাবা সেনাবাহিনীতে কাজ করে। জিং বলে, ও ভালো, তুমিও খুব ভালো রান্না করতে পারো, তোমাকে এইসব কে শিখিয়েছে? স্যান বলে, আমার মা আমাকে এইসব শিখিয়েছে, কিন্তু তিনি 4 বছর আগে মারা গেছেন। কথা বলতে বলতে তারা একটি নদীর কাছে পৌঁছায়। সেখানে অনেক জায়গায় পাথর রয়েছে, তাদের পাথরের উপর পা দিয়েই নদী পার হতে হবে। স্যান বলে, আমার হাত ধরো যাতে তুমি পানিতে পড়ে না যাও। কিন্তু জিং চকলেট নেওয়ার জন্য তার হাত স্পর্শ করেনি, সে সম্পূর্ণ চুপ করে দাঁড়িয়ে আছে। স্যান তার দ্বিধা বুঝতে পারে, সে গিয়ে নিচ থেকে একটি লাঠি তুলে নেয়। এটা ধরো এবং আমার সাথে এসো। জিং চুপ করে থাকে। এটা জাদুর লাঠি নয়, আমি তোমাকে কিছু করবো না, এটা শুধু কাঠ, এটা ধরো, আমার সাথে এসো। কাঠের একদিকে জিং ধরে আছে এবং দুজনে একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করে। দুজনেই একে অপরকে পছন্দ করে, দুজনেই খুব খুশি। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন জ্যান তার কাজ শেষ করে মাসির বাড়িতে আসে। জিঙ্গো জানালা থেকে তার দিকে তাকায়, কিন্তু পর্দা বন্ধ করে দেয়। যখন সে ভিতরে আসে, দেখে জিং খুব মুখ ভার করে বসে আছে। তারপর স্যান জিঙ্কের জন্য একটি গিফট নিয়েছিল, সেটা তাকে দেয়। জিং বলে, আপনি এমন করছেন কেন? আপনি আমাকে যে দামি উপহার দিয়েছেন তা আমি শীঘ্রই আপনাকে দিয়ে দেব। আপনি এভাবে আমাকে যখন তখন কিছু দিয়েন না। এভাবে জিং একটু অন্যরকম আচরণ করে। তারপর স্যান বলে, তোমার কি হয়েছে? তুমি তো কখনো আমার সাথে এরকম করনি। আর আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি? আমার মনে হচ্ছে তোমার বাড়িতে টাকার অভাব আছে। জিং বলে, হ্যাঁ আছে। তা কি হয়েছে? অভাব আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি আমাকে কিছু দিবেন না, আর যা দিয়েছেন আমি আপনাকে তা পরিশোধ করে দিব। জিং আরো বলে যে এখন থেকে আমার সাথে দেখা করবেন না, দেখা না করাই ভালো। আসলে বন্ধুরা, জিংকের রাগের কারণ হচ্ছে সে গাইডের স্ত্রীর কাছ থেকে শুনেছিল স্যানের বিয়ে ঠিক করতে চলেছে। স্যান জিজ্ঞাসা করে, তুমি আমার উপর এত রাগ করে আছো কেন? কিন্তু জিং তাকে কিছু বলে না। কয়েকদিন পর জিংয়ের প্রকল্পটি শেষ হয়ে যায় এবং জিং বাড়ি ফিরে আসে। তবে যেহেতু জিং হাই স্কুলে পড়ে এবং তার পড়াশোনা শেষ হয়নি, সে তো এখন চাকরি পাবে না। কিন্তু ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করতে পারবে না। তার মা খুবই অসুস্থ থাকার কারণে তার মা কাজ করতে পারতেছে না। সেই কারণেই জিং তার স্কুলের টিচারকে একটি পার্ট টাইম জব দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তিনি বলেন যে এখানে নির্মাণ কাজ চলতেছে, কিন্তু এটি খুব কঠিন কাজ এবং তুমি এটি করতে পারবে না। তারপর জিং বলে, স্যার, আমাদের নেতা মা বলেছেন যে কঠিন পরিশ্রম করতে হবে, কাজ কখন ছোট বড় হয় না। দয়া করে আমাকে কাজটি দিন, আমাকে যা কাজ করতে দেওয়া হবে আমি করব। জিংকের অনুরোধ শুনে তার টিচার তাকে কাজটি দেন। কাজটি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পাথর নিয়ে যেতে হবে। খুব মনোযোগ সহকারে কাজ করে এবং তার কাজ শেষ করার পর যখন সে খেতে বসে তখন দেখে ফ্যাং নামে একটি মেয়ে এসেছে। এটি হচ্ছে সেই গাইডের মেয়ে ফ্যাং, যার ছবি জিং ওই গাইডের বাসায় দেখেছিল। জিং তাকে দেখে খুব খুশি হয় এবং খুব দ্রুত তারা বন্ধু হয়ে যায়। তারপর ফ্যাং সেখানে জিংকে কিছু টাকা দেয়। জিং জিজ্ঞাসা করে, এই টাকা কে দিয়েছে? ফ্যাং বলে যে এটা আমার মা দিয়েছে, এটা রাখো, এটা তোমার ঘরের খরচে কাজে আসবে। কিন্তু এখানে জিং জানে যে স্যান অবশ্যই এটা টাকা দিতে পারে, কারণ স্যান ফ্যাং এর কাজিন হয়। জিং টাকাটি নিতে অস্বীকার করে, তাই ফ্যাং তাকে সত্যি বলে যে টাকাটি স্যান দিয়েছে। জিং বলে, কেন সে আমাকে টাকা দিতে চায়? সে তো বিয়ে করতে চলেছে, যাও তার স্ত্রীকে টাকা দাও। কেন সে আমাকে টাকা দিচ্ছে? বিয়ে? কোন বিয়ে? সে কোনো মেয়েকে ভালোবাসে আর তাকেই নাকি বিয়ে করবে। এই কথা শোনার পর জিঙ্গের মুখ তো হাসিতে ফুটে ওঠে। সে খুব খুশি হয় আর যে টাকাটা ফ্লাং তার হাতে দিয়েছিল ফ্লাং এর ব্যাগে রেখে দেয়, কারণ তার কাছে টাকার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্যান বিয়ে করছে কিনা এই খবরটা জানা। তারপর জিং ভলিবল প্র্যাকটিস করতে যায়, যেখানে অন্য মেয়েরা জার্সি পরে থাকে, কিন্তু জিঙ্কের কোনো জার্সি নেই। আসলে জিঙ্কের জার্সি কেনার টাকা ছিল না। কোচ তাকে অপমান করে, যদি জার্সি না কিনতে পারো তাহলে তুমি খেলতে আসছো কেন? এত অপমান সত্ত্বেও জিং খেলে। জিংকে দলে নেওয়া হয় এই জন্যই, যখন বল দূরে গিয়ে পড়ে এই বলটি তোলার দায়িত্ব
জিংকে দেওয়া হয়। খেলা শেষ করে জিং বাড়িতে যায়। ফ্যানের ভাই মিন সেখানে আখরোট নিয়ে এসেছে, আর আখরোটের মধ্যে চিনির প্যাকেটও থাকে। আসলে সেই সময় চিনির দাম খুব বেশি ছিল। আর জিং জিজ্ঞাসা করে এই চিনি কে পাঠিয়েছে। মিন বলে স্যান ছাড়া আর কে দিবে, তুমি এবার দয়া করে টাকা দিও না, না হলে সে আমাকে অনেক বকা দিবে। কিন্তু জিংকো গোপনে আখরোটের টাকা মিনের ব্যাগে রেখে দেয়। মিন আবার তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু জিং তাকে ফলো করতে শুরু করে, কারণ জিং ভাবে যে মিন তো একা আসবে না, তার সাথে অবশ্যই স্যানও এসেছে। গ্রামে যাওয়ার দুইটি পথ আছে, একটি হচ্ছে বাসে, কিন্তু এটা অনেক দূর ঘুরে ঘুরে যেতে হয়, আর একটি হচ্ছে নৌকায়। মিন নৌকায় এসেছে, তাই সে ফিরে যাওয়ার জন্য আবার নৌকাতেই যায়। জিং দেখে যে সেই নৌকায় স্যানও আছে। জ্যানকে দেখে তার সাথে কথা বলতে জিংয়ের ইচ্ছে হয়, কিন্তু কথাটি সরাসরি না বলে মিনকে বলে, ওই শোনো, তোমার ব্যাগে কিন্তু আমি আখরোটের টাকা দিয়ে দিয়েছি, ওই টাকাটি কিন্তু আন্টিকে অবশ্যই হাতে দিবে, ঠিক আছে? জিংকের কণ্ঠ শুনতে দেরি, সাথে সাথে স্যান ঘুরে তাকায়। জিংকে দেখে সে সাথে সাথে পানিতে ঝাঁপ দেয় এবং সোজা তীরে ছুটে যায়, এবং দুজনে একে অপরের সাথে দেখা করে। স্যান তো খুব খুশি, এবং স্যান বলে, আমি তোমাকে ভলিবল খেলতে দেখছি, সব মেয়েরা একরকম পোশাক পরে খেলছিল, তুমি কেন অন্যরকম পোশাক পরে খেলো? তারপর স্যান বুঝতে পারে তার হয়তো জার্সি কেনার টাকা নেই। স্যান বলে, এই নাও, এই টাকাটা তুমি জার্সি কিনো। জিং টাকাটা নেয়, এবং পরের দিকে দেখা যায় সে জার্সি পরে খেলতেছে। বল যখন বাইরে পড়ছিল, জিং বল আনতে গেলে দেখে জ্যান সেখানে দাঁড়িয়ে আছে। জিং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি এখনো যাওনি? দয়া করে যাও, নইলে শিক্ষক দিতে গেলে সমস্যায় পড়বো আমি। জ্যান বলে, 1 মিনিটের জন্য তোমাকে না দেখে থাকতে পারতেছি না, আসলে তোমাকে এই জার্সিতে খুব খুব সুন্দর দেখাচ্ছে। এই কথাটি শুনে জিং লজ্জা পেয়ে যায়। স্কুলের ভিতর থেকে জ্যানের দিকে তাকিয়ে থাকে। তারপর জিং খেলা শেষ করে বাড়ি ফিরে। তখন তার ভাই স্ট্যান গাছের বেরি ভর্তি একটি ঝুড়ি নিয়ে আসে, এবং সে বলে এক ভাই তাকে এটা দিয়েছে। জিং তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে সে দেখতে কেমন ছিল। সে বলে যে ভাইটি খুবই লম্বা ছিল। জিং বুঝে যায় এটা নিশ্চয়ই স্যান দিয়েছে। তার মাও যখন বাড়িতে আসে, তখন সে ব্যারিস দেখার পর জিজ্ঞাসা করে এগুলো কে দিয়েছে। সে মিথ্যা বলে, এটা আমার বান্ধবী ফ্যাং দিয়েছে, এটা তার গ্রাম থেকে এনেছিল। তারপর মিথ্যা বলে বিষয়টি কেটে দেয়। তারপর থেকে ফ্যাংয়ের সাথে দেখা করার অজুহাতে সে প্রায়ই নৌকায় স্যানের সাথে দেখা করতে যায়। দুজনে একটি কথাও না বলে অনেকক্ষণ চুপ করে বসে থাকে। আসলে সত্যিকারের ভালোবাসা এমনই, সম্ভবত সেই কারণেই তাদের কথা বলার প্রয়োজন হয় না। হঠাৎ স্যান বলে, তোমার ঠান্ডা লাগবে। সে জিংকে তার কোটটি পরিয়ে দেয়। জিং বলে, তোমাকেও তো ঠান্ডা লাগবে, চলো এটা শেয়ার করি। এই বলে স্যান কোটটি পরে নেয়, কিন্তু সমস্যা ছিল কোটটি ছিল অনেক ছোট। স্যান বলে, আমার মাথায় একটা বুদ্ধি আছে। সে উঠে কোটটা পরে নেয় এবং বলে, এখন তুমি এর ভিতরে এসো। জিংকো তার বুক জড়িয়ে ধরে এবং বলে, জানো, আমার মা বলেছিল যতক্ষণ না আমার 25 বছর বয়স হয় ততক্ষণ আমাকে কাউকে না ভালোবাসতে। জেন বলে, আচ্ছা, এটা বলেছে তোমার মা? সে তো ঠিকই বলেছে, তাহলে তো তোমাকে এটাই করতে হবে। তোমার 25 বছর বয়স না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর জিং বলে, আমি যদি রাজি না হই তাহলে? জেন বলে, তাহলে রাজি না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এমন করে যদি আমার পুরো জীবনটাও এতে কাটিয়ে দিতে হয়, তাও আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। জিং এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায়। তারা দুজনেই একে অপরকে অনেক অনেক ভালোবাসে। পরের দিন জিংকের বন্ধু কোথাও একটা পড়ার জন্য যাচ্ছিল এবং জিং তাকে বিদায় জানাতে আসে। তারপর তার বান্ধবী একটি ছেলেকে দেখিয়ে বলে যে, দেখো, এটা আমার বয়ফ্রেন্ড। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এখন জিংকের পড়া শেষ হয়ে গেছে, সে টিচার ট্রেনিং করতেছে, কিন্তু ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত সে তো আর চাকরি পাবে না, তাই সে আগের কাজই করতে থাকে। একদিন সে ঢালের উপর বড় বড় পাথর নিয়ে যাচ্ছিল। বেচারা মেয়েটি এখনো এতটা শক্তিশালী হয়নি, তাই সিঁড়ির উপরে নিতে পারতেছে না। তারপর হঠাৎ দেখে গাড়িটি হালকা হয়ে চলতে শুরু করে এবং
পিছনে ফিরে তাকালে দেখে স্যান পিছনে গাড়ি ধাক্কা দিচ্ছে। সে তাকে উপরে নিয়ে যায় এবং জিং তার বোঝা ফেলে দিয়ে ফিরে আসে। স্যান বলে, আমি তোমার সাথে কথা বলতে এসেছি আর তুমি শুধু কাজ করেই যাচ্ছ। জিং বলে যে কেউ তোমাকে দেখে নিবে, তুমি যাও প্লিজ দয়া করে। তারপর কি কাজ শেষ করে জিংকে একটি ঝিলের ধারে নিয়ে যায় এবং একটি সুইমিং কস্টিউম জিংকে দেয়। স্যান এটি পরতে বলে। জিং বলে, আমি তো কখনোই এমন পোশাক পরিনি, এটি আমাকে খুব অদ্ভুত দেখাবে। গার্জিকে দেওয়ালের দিকে ঘুরিয়ে দেয় এবং বলে, যাও, তোমার জন্য চেঞ্জিং রুম রেডি। বলে সে জলে ঝাঁপ দেয়। এখন আর কি করার, তাই জিং তার সুইমিং কস্টিউমটি পরে নেয়। কিন্তু সে বাইরে বেরিয়ে আসতে লজ্জা পায়, কারণ সে এরকম পোশাক এর আগে কখনো পরেনি। তারপর সে লজ্জা পেয়ে একটু একটু করে জলের ধারে যেতে থাকে, কিন্তু তারপরও তার পানিতে নামার সাহস হচ্ছে না। অনেক সাহস করে জিং পানিতে লাফ দেয় এবং তারা দুজনে অনেকক্ষণ ধরে আনন্দের সাথে সাঁতার কাটে এবং অনেক সুন্দর সময় কাটায়। জল থেকে উঠে স্যান ঘুমিয়ে পড়ে, কারণ সে খুব ক্লান্ত ছিল। জিং তখন তার পাশে বসেছিল। হঠাৎ জ্যান ঘুম থেকে উঠে এবং জিংকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে জাগাওনি কেন? তুমি এত আনন্দের সাথে ঘুমাচ্ছিলে, তাই ভাবলাম তোমাকে বিরক্ত না করি। জ্যান বলে, মাঝে মাঝে আমি তোমার সাথে দেখা করার সুযোগ পাই, তাও দেখো আমি গাধার মতো ঘুমিয়েছিলাম। তারপর জিং তাকে একটি চাবির রিং উপহার দেয়। স্যান বলে, তুমি আমাকে অনেক সুন্দর একটা উপহার দিয়েছো, কিন্তু আমার কাছে এখন তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তাই সে জিঙ্কের গালে কিস করে। জিঙ্ক অনেক লজ্জা পায়। এভাবেই কিছু না বলে দুজনার অনেক আনন্দে মুহূর্ত কাটে, একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছু না বলেই। তারপর জিং স্কুলে ফিরে যায়। সে খালি পায়ে কাজ করতে যায়, যার কারণে তার পায়ে ফোসকা পড়ে। বাড়ি ফিরে আসার পর বেচারা মেয়েটি পায়ে ওষুধ লাগাচ্ছে। তখনই স্যান সেখানে পৌঁছায় এবং জিং বলে, আরে তুমি আবার এসেছো, মা চলে আসবে। স্যান বলে, দেখো, চিন্তা করো না, আমি তোমার মাকে বাইরে যেতে দেখে এসেছি। স্যান জিঙ্কের ভাই বোনদের খাবার দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। কি অবস্থা করেছো নিজের? স্যান বলে, আমি তোমার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে এসেছি। আসলে সে জিঙ্কের জন্য বুট এনেছিল। জিং জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমার পায়ে ফসকা পড়েছে? স্যান বলে, আরে পাগলি, আমি তোমাকে সিমেন্টের কাজ করতে দেখে ফেলেছি। ভবিষ্যতে বুট না পরে আর কাজ করতে যাবা না। জিং সেই বুটটি নিতে চায় না, আবার একই কথা বলে, এটা খুব দামি হবে। সবাই জানে যে আমার বুট কেনার টাকা নেই। আমি যদি এগুলো পরি, মানুষ আমাকে খারাপ ভাববে। জ্যান বলে, মানুষ কি বলার বলুক, তুমি টেনশন করো না। তুমি যদি এগুলো না পরো, তাহলে আমিও সিমেন্টে পা রাখবো, আমারও ফসকা পড়বে। জিং বলে, না না, তুমি এটা করো না, আমি পরবো। পরের দিন জিং ওই বুটগুলো পরে কাজ করে, কিন্তু ক্ষত তো আগের মতোই রয়ে গেছে। স্যানও গোপনে গোপনে সব দেখে। যাই হোক, কাজ শেষে সে জিংকে হাসপাতালে যেতে বলে, কিন্তু জিং বলে যে এখানে আমার মায়ের পরিচিত অনেক মানুষ থাকবে। জিং যেতে অস্বীকার করে। তাই স্যান একটু চাকু তুলে নেয় তার হাতে এবং বলে, তুমি যদি আমার সাথে হাসপাতালে না যাও, তাহলে এই চাকু দিয়ে আমার হাত আমি কাটবো। জ্যান এই হুমকি দেওয়ার পর সে জিংকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে জিং এবং স্যান উভয়ের চিকিৎসা করা হয়। বলতে বলতেই সে হাত কেটেছিল, তাই ব্যান্ডেজ দিয়ে স্যানের হাত বেঁধে দেওয়া হয়। জিং বলে, ভবিষ্যতে এরকম পাগলামি করো না। জ্যান বলে, ঠিক আছে বাবা, এটা আর করবো না। জ্যান সাইকেলে করে জিংকে বাড়ি নিয়ে যেতে চাইলে জিং ভয় পায়, বলে, কেউ যদি আমাদেরকে একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? তাই জ্যান তার শার্ট খুলে জিংকের মাথায় দেয়। সে মুখ ঢুকিয়ে সাইকেলে বসে। এখন আর কেউ তাকে দেখতে পাবে না, আর দেখলেও চিনতে পারবে না। এভাবে জিং এবং স্যান অনেক সময় কাটায়। দুজনে আনন্দের সাথে সাইকেলে ঘুরে বেড়ায়। স্যান জিজ্ঞাসা করে, তুমি কি আমার নাম পছন্দ করো? জিং বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। এবং তুমি কি আমার নাম পছন্দ করো? স্যান বলে, তুমি পছন্দের কথা বলো। এই পৃথিবীতে আমার প্রিয় নাম জিং। আর যদি আমি ঘুমের ঘোরেও থাকি অথবা কোনো কাজে ব্যস্ত থাকি, তবুও তুমি আমার কাছে যদি এসে বলো আমি জিং এসেছি, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। আর শুধু তোমার নামই নয়, আমি তোমাকেও খুব পছন্দ করি এবং খুব ভালোবাসি। তারপর স্যান হ্যান্ডেলবার ছেড়ে সাইকেল চালায়, কিন্তু জিং বলে, আমি ভয় পাচ্ছি, তুমি দুই হাতে ধরো। আর তারা এভাবে অনেক মজা করে ঘুরে বেড়ায়। স্যান জিংকে একটি জায়গায় নামাই দেয়, কিন্তু ওই জায়গাতেই জিংকের মাও উপস্থিত থাকে এবং সে তাদের দুজনকে বাড়ি নিয়ে যায়। স্যান তো এবার খুবই টেনশনে থাকে, কারণ সে জানে না কি হবে। জিংকের মা ছোট বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয় এবং সানের সাথে কথা বলতে শুরু করে।
জিঙ্কের মা এবং স্যান বসে আছে, কিন্তু জিঙ্ক দাঁড়িয়ে আছে। স্যান বলে, মা আপনি জিঙ্কেও বসতে বলেন। জিঙ্কের মা কিছু বলে না, তাই স্যানও উঠে দাঁড়ায়। সে বলে, তাহলে আমিও উঠে দাঁড়িয়ে কথা বলবো। জিঙ্কের মা বলে, ঠিক আছে, তোমরা দুজনে বসো। এই কথা শুনে স্যান একটি টুল এনে জিঙ্কে বসতে বলে। এখন জিঙ্কের মা জিজ্ঞাসা করেন যে, তুমি কি সেই ব্যক্তি যে ওই দিন বেরিস আর আখরোট পাঠিয়েছিলে? স্যান জি বলে। জিঙ্কের মা বলে, দেখো বাবা, তুমি অবশ্যই জানো যে আমাদের বাড়ির অবস্থা কেমন। জিঙ্কের বাবা রাজনৈতিক মতের বিরুদ্ধে, তাই তিনি কারারুদ্ধ। আমরা জানি না যে তিনি আদৌ মুক্তি পাবেন কিনা। সেই কারণে আমাদের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আর জিঙ্কি স্কুলে চাকরি পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আমরা প্রচুর ভয় নিয়ে বসবাস করতেছি। দেখো, আমি ভালোবাসার বিরুদ্ধে নই। যদি তুমি সত্যি জিঙ্কের ভালো চাও, তাহলে তার থেকে 2 বছর দূরে থাকো। পরিস্থিতি বদলে না যায় এবং জিঙ্ক চাকরি না পায়, ততক্ষণ তার কাছ থেকে দূরে থাকো। তারপর আমরা সাবধানে চিন্তা ভাবনা করে ভবিষ্যতের দিকে আগাবো। জ্যান এই কথা শুনে এক মুহূর্ত না ভেবেও বলে, ঠিক আছে মাজি, আমার জন্য জিংয়ের সুখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে অবশ্যই চাকরি পাবে এবং তার অবশ্যই কাজ করা উচিত। আমি 2 বছর ধরে তার সাথে কোনো দেখা করার চেষ্টা করব না বা কথাও বলবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কিন্তু দয়া করে যাওয়ার আগে আমাকে তার পায়ের ব্যান্ডেজটি পরিবর্তন করতে দিন। এই ব্যান্ডেজটি পরিবর্তন না করলে সে আরও ক্রমাগত অসুস্থর মধ্যে পড়তে পারে। জিঙ্কের মা অনুমতি দিলে স্যান পায়ের ব্যান্ডেজটি খুলে চেঞ্জ করে দেয়। জিঙ্ক তখন স্যানের মুখের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে স্যান হঠাৎ ভেঙে পড়েছে। বেচারা কাঁদতে শুরু করে। 2 বছর ধরে জিঙ্কে না দেখা তার কাছে শাস্তির চেয়ে কম কিছু নয়। তাকে দেখে জিঙ্কের হৃদয় ভেঙে যায় এবং সেও অনেক কাঁদে। তারপর ব্যান্ডেজ বেঁধে স্যান চলে যায়। তারপর জিঙ্কের মা জিঙ্কে জিজ্ঞাসা করে, ওই ছেলেটি কি তোমাকে কোনো অদ্ভুত রকমের কথা বলেছে? সে কি তোমাকে কখনো খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেছে? জিঙ্ক বলে, মা তুমি কেমন প্রশ্ন করছো আমাকে? সে এমন কোনো কিছুই করে নাই। সে অনেক ভালো ছেলে মা। জিঙ্কের মা বলে, হ্যাঁ, আমারও এমনটাই মনে হচ্ছে। তার সাথে কথা বলার পর আমিও নিশ্চিত হয়েছি যে সে খুবই ভালো ছেলে। এরপর কয়েক মাস কেটে যায় এবং এই সময়ের মধ্যে স্যান এবং জিঙ্ক একে অপরের সাথে দেখাও করে না কোনো দিন। কিন্তু একদিন হঠাৎ জিঙ্ক মিলিটারি হাসপাতালের দিকে ছুটে যায়। সেখানে স্যান বিছানায় বসে আছে। জিঙ্ক তাকে স্পর্শ করলে সে হতবাক হয়ে জেগে ওঠে এবং জিজ্ঞাসা করে, তুমি কেন এখানে এসেছো? সে বলে যে, আমি ফ্যাংয়ের কাছ থেকে তোমার ব্যাপারে শুনেছি। তুমি হাসপাতালে ভর্তি আছো। তোমার কি হয়েছে? স্যান বলে, আরে তুমিও না, আমি নর্মালি চেক আপ করার জন্য আসছি এখানে। আমার একটু জ্বর ছিল আর মাথা ব্যথা ছিল, আর কিছু না। সে জিঙ্ককে বাইরে নিয়ে যায় আর বলে, আমি তোমার মাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি 2 বছর ধরে তোমার সাথে দেখা করব না, কথাও বলবো না। তোমার এখানে আসা উচিত হয়নি জিঙ্ক। জিঙ্ক বলে, আরে তুমি কি বলছো? তোমার সম্পর্কে আমি এরকম কথা শুনে আমি কি ঠিক থাকতে পারি? আমি আমার মাকে মিথ্যা বলে এসেছি এখানে। আমি বলেছি ট্রেনিংয়ের জন্য আমি 3 দিন অন্য জায়গায় যাব, আর এই 3 দিন আমি তোমার সাথে থাকব। স্যান বলে, তুমি কি বলছো? এখানে গেস্টদের এলাও না। এখানে গেস্টদের জন্য কোনো বিছানাও নেই। কোথায় থাকবে তুমি? এরপর রাত হয়ে যায়। যখন ডাক্তাররা আসে তখন জিঙ্ক লুকিয়ে থাকে, আর তারা চলে যাওয়ার পর সে বেঞ্চে বসে থাকে। কিছুক্ষণ পর স্যানও বেরিয়ে আসে, এসে জিঙ্কের কাছে বসে। তারা দুজনে কথা বলছে, কিন্তু তারপর একজন ডাক্তার এসে জিঙ্ককে জোর করে বাইরে নিয়ে যায় এবং গেটটিতে তালা দিয়ে দেয়, কারণ এখানে কোনো গেস্ট এলাও না। এখন জিঙ্ক তো বাড়িতেও ফিরতে পারে না। তখন বেচারা মেয়েটি গেটের বাইরেই বসে থাকে। স্যানও জানলা দিয়ে সব দেখছে এবং আরও চিন্তিত হয়ে পড়ে, কিন্তু জিঙ্ক তার দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, আমি এখানেই ঠিক আছি। কিন্তু স্যানও তার ঘরে যায় না। সে জানালার কাছে দাঁড়িয়ে থাকে। এভাবে সারা রাত কেটে যায়। পরের দিন সে জিঙ্ককে বাজারে নিয়ে যায় এবং বলে যে, আজ রাত তোমাকে বাইরে বসে থাকতে হবে না, কারণ এখানকার একজন নার্স বাসায় গেছে, তার ঘরটা খালি আছে। আমরা দুজনে তার ঘরে আজকে থাকতে পারি। এরপর দুজনেই তারা বাজারে আসে, কিছু বক্স কিনে এবং স্যান জিঙ্ককে খাবার খাওয়ায়। এবং তারা একটি কাপড়ের দোকানে যায়, যেখানে স্যান একটি লাল রঙের কাপড় কিনতে বলে যে, তুমি যদি এই কাপড়টি ব্যবহার করো তোমাকে সত্যি অসাধারণ লাগবে। জিঙ্ক বলে, সত্যি? মিথ্যা বলছো না তো?
স্যান বলে, আমি মিথ্যা কেন বলবো, তুই এই পোশাকটি পরলে অনেক সুন্দর লাগবে তোমাকে। জিঙ্কও রাজি হয়ে যায়, লাল রঙের কাপড়টি তারা কিনে নেয়। তারপর তারা একটি স্টুডিওতে যায়। ফটোগ্রাফার বলে, তোমরা এত দূরে বসে আছো কেন, তোমরা দুজনেই কাছাকাছি এসে বসো। তখন তারা কাছাকাছি এসে বসে। তারা দুজনেই এমন অদ্ভুত মুখ করে রাখে, ফটোগ্রাফার চিন্তা করে যে আমার ক্যামেরার কোনো সমস্যা হয়েছে নাকি। তার বিভ্রান্তির মুখ দেখে দুজনে হেসে ওঠে। তারপর ফটোগ্রাফার বলে, বাহ, খুব ভালো খুব ভালো, এই পোস্টটি রাখো, এই পোস্টটি রাখো। এই বলে সে তাদের একটি সুন্দর ছবি তুলে দেয়। তারপর তারা দুজনে হাসপাতালে ফিরে যায় এবং স্যান জিংকে নার্সের ঘরে নিয়ে যায়। আমার কাছে তোমার একটি ছবি আছে, আর আমি এই 2 বছর ছবি দেখি কাটিয়ে দিব। এমনকি যদি আমার মৃত্যু আসে, তোমার সাথে কাটানোর স্মৃতিগুলো আঁকড়ে ধরে আমি মরব। জিং বলে, তুমি কেন বারবার মৃত্যু মৃত্যু করছো, এক কথা বারবার বলছো কেন? এই দেখো আমাদের বিছানাটি কত ছোট। সে বলে, তুমি বিছানায় ঘুমাও, আমি এই চেয়ারে বসে ঘুমাবো। এবং রাতে জিং বিছানায় ঘুমায় আর স্যান তার পাশে চেয়ারে বসে থাকে এবং তার দিকে তাকিয়ে থাকে। জিং চোখ খুলে জিজ্ঞাসা করে, আরে তুমি এভাবে কি দেখছো? সে বলে, তুমি ঘুমাচ্ছিলে, তোমাকে দেখছিলাম। সত্যি বলতে তোমাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। জিং বলে, তুমি কি এতক্ষণ এভাবে বসে থাকবে? তুমি যদি চাও আমার সাথে ঘুমাতে পারো। এই কথা শুনে স্যানও তার কাছে শুয়ে পড়ে আর স্যান জিংয়ের হাত ধরে। জিং বলে, আমি শুনেছি যে যখন এক পুরুষ আর এক মহিলা একসাথে ঘুমায় তখন নাকি মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, তার নাকি সন্তান হয়। এখন যে আমরা একসাথে ঘুমাচ্ছি, আমিও কি প্রেগনেন্ট হয়ে যাব? স্যান দীর্ঘশ্বাস ফেলে আর বলে, ও আল্লাহ, সে এতটাই বোকা যে এটাও জানে না একজন মহিলা কিভাবে গর্ভবতী হয়। জিংকে জ্বালাতন করার জন্য সে বলে, হ্যাঁ, এখন আমরা দুজনে একসাথে শুয়ে আছি, তোমার একটা বাচ্চা হবে, আর সে বড় হবে, তারও একটা বাচ্চা হবে, তারপর তুমি দাদি হবে। এই কথা শুনে তো জিং কান্না শুরু করে আর বলে, আমার বাচ্চা হলে আমি আমার মাকে কি বলবো? এভাবে তাদের রাত কেটে যায়। পরের দিন সে বাড়ি চলে যায়, কিন্তু স্যান জিংকে একা পাঠাতে চায় না। সে গোপনে বাসে তার পিছনে বসে, বোর্ডে ওঠে এবং তাকে দেখে। স্যানের চোখ অশ্রুতে ভরে যায় এবং সে তার হাত আগিয়ে দেয় যেন সে জিংকে জড়িয়ে নিচ্ছে। জিংকেও একই রকম অনুভব করে। তারা খুব দুঃখী। জিং নদী পার হয়ে যায়, অন্যদিকে ঘুরে দেখে স্যান এখনো সেখানে দাঁড়িয়ে আছে। সে জিংকে ততক্ষণ পর্যন্ত দেখতে চায় যতক্ষণ পর্যন্ত না তার দৃষ্টির বাইরে সে চলে যায়। জিং বাসায় ফিরে আসে এবং তার এক বান্ধবী তার সাথে দেখা করতে আসে। তাকে বিরক্ত দেখে জিং জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? সে বলে, আমি প্রেগনেন্ট। ওই যে সেদিন আমার বয়ফ্রেন্ডকে দেখাই দিলাম না, সে আমাকে ঠকিয়েছে। সে আমাকে ফোন করে বলে যে আমি অসুস্থ, দয়া করে আমাকে দেখতে আসো। আমিও তাকে দেখতে গিয়েছিলাম এবং আমরা দুজনে একই সাথে ছিলাম। এখন আমি প্রেগনেন্ট, কিন্তু তাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সে পালিয়েছে। আসলে ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই, ছেলেরা এমনই প্রতারক হয়। জিং বলে, আমার বয়ফ্রেন্ড তো অসুস্থ ছিল এবং আমিও তো তাকে দেখতে হাসপাতালে গেছিলাম, আমরাও তো দুজনে একসাথেই ছিলাম। জিংকের বান্ধবী বলে, ও ঈশ্বর, মনে হচ্ছে তোমার প্রেমিকও তোমার সাথে প্রতারণা করেছে। এটা মনে হয় ছেলেদের একটা নতুন কৌশল। জিংকের বান্ধবী আরো বলে, দেখো তুমি হাসপাতালে যাও এবং তোমার বয়ফ্রেন্ড আছে কিনা চেক করো, দেখো সে পালিয়েছে কিনা। জিং তার কথাতে একটু বিশ্বাস করে। জ্যান তাকে ঠকিয়েছে কিনা সেটা চেক করার জন্য সে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে দেখে জ্যান সেখানে নেই। জিং ডাক্তারকে জিজ্ঞাসা করে যে জ্যান নামে একটি ছেলে ছিল না, সে কই? ডাক্তার বলে, সে তো চলে গেছে। জিং বলে, তাকে না ক্যাম্পাস থেকে এখানে চেক আপ করার জন্য পাঠিয়েছিল। ডাক্তার বলে, কই না তো, সে তো নিচে থেকে এসে ভর্তি হয়েছিল। জিং এই কথা শুনে সে তো নিশ্চিত হয়ে যায়। সে মনে করে জেনও তার সাথে প্রতারণা করেছে। জিং স্যানকে ভুল বুঝে। জিংকের বান্ধবী যে প্রেগনেন্ট ছিল, তার মা এবং জিং তাকে গর্ভপাত করাতে হাসপাতালে নিয়ে যায়। গর্ভপাত প্রক্রিয়াটি খুবই যন্ত্রণাদায়ক ছিল এবং মেয়েটি ব্যথা সহ্য করতে পারছিল না। যখন সে ওড়ি থেকে বেরিয়ে আসে, তুমি তোমাকে জন্ম দেওয়ার খুব ভালো উপহার দিয়েছ, সি, এই বলে তার মা চলে যায়। জিং বলে, তাহলে কি আমার মা আমার সাথে এমন করবে? জিংকের বান্ধবী বলে, দেখো, এত ওভাররিয়েক্ট করো না, তুমি তোমার প্রেমিকের সাথে কি করেছো আমাকে বলো। জিং তার কানে ফিসফিস করে বলে যে তার সাথে আমি একই বিছানায় শুয়েছিলাম আর সে আমার হাত ধরেছিল এবং আমরা দুজনে সারা রাত একসাথে একই বিছানায় ঘুমিয়েছিলাম। জিংকের বান্ধবী বলে, ঘুমানোর আগে কি কিছু হয়েছিল?
জিং বলে, না তো, কিছু হয় নাই, আমরা একসাথে হাত ধরে ঘুমিয়েছিলাম। তারপর জিংকের বান্ধবী চিৎকার করে বলে যে তুমি কোন যুগে থাকো? কেউ কি এভাবে প্রেগনেন্ট হয়? হে ঈশ্বর, তোমার সাধারণ জ্ঞান বুদ্ধি নাই? দেখো তোমার বয়ফ্রেন্ড কত ভালো, সুযোগ পাওয়ার পরেও তোমার সাথে কোনো কিছু করে নাই। মনে হচ্ছে সে খুব ভালো ছেলে, তার সাথে তুমি সারা জীবন থাকো, সে তোমাকে অনেক কেয়ার করবে আর অনেক ভালোবাসবে, ওকে তুমি ভুল বোঝো না। এই কথা শোনার পর জিং মনে শান্তি পায় এবং সে স্যানকে খুঁজতে শুরু করে। জিং তার মাকে বলে যে স্যানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা বলে, আমি তাকে বলেছিলাম 2 বছর তোমার থেকে দূরে থাকতে, তোমার থেকে দূরে থাকার কারণে অন্য কোনো শহরে চলে গেছে। কিন্তু জিং বলে, মা, আমার মনের শান্তির জন্য আমি ওকে খুঁজে বের করতে চাই। জিংকের মা অনুমতি দিলে জিং তার কাজ শেষ করে স্যানের গ্রামের বাসায় যায়, ফ্যানের বাড়িতে যায়। কিন্তু সে স্যান সম্পর্কে কিছুই জানে না, কারণ সে অনেক মাস ধরে এখানে আসেনি। এবং জিং স্যানের জিওলজিক্যাল ইউনিটে যায়। সেখানকার লোকেরা বলে যে স্যান বেশ কয়েক মাস ধরে নিখোঁজ। যখন সে এখানে ছিল তখন সে ঘুমের ঘোরে কোনো জিংকে নাম ধরে ডাকত। আর এই কথা শোনার পর জিং তো খুবই চিন্তিত হয়ে যায়। স্যান কোথায় গেছে কেউ জানে না, তার কি হয়েছে। স্যান তার স্কুলে চিঠি পাঠাতো, তাই জিং তার চিঠির বক্স চেক করে, কিন্তু সেখানেও স্যানের কোনো চিঠি আসে না। জিং নদীর ধারে বসে থাকে এবং স্যানের অপেক্ষা করে। প্রায়শই জিং নদীর ধারে যায়, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে এভাবে অনেক দিন কেটে যায় এবং জিং একজন শিক্ষিকা হয়ে ওঠে। দেখা যায় সে একদিন ক্লাসে পড়াচ্ছিল, তখন একটি মেয়ে এসে বলে স্যান নামে কেউ তার সাথে দেখা করতে চায়। জিং তো খুব খুশি, সে অবশেষে স্যানকে খুঁজে পেয়েছে। স্যান তার জন্য যে লাল কাপড়টি কিনেছিল তা দিয়ে সে একটি পোশাক তৈরি করেছে। ওই পোশাক পরে সে হাসপাতালে যায়। সেখানে একটি ঘরের দরজা খুলে যায়, অনেক লোক ভেতরে দাঁড়িয়ে দেখছে এবং সবার মুখে শুধু কষ্টের অনুভব হচ্ছিল। জিংকো বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। তখন সে লোকদের মধ্যে একজন জিংকের হাত ধরে বলে যে আমি স্যানের বাবা। তার সাথে কথা বলতে বলতে জিং চুপচাপ এগিয়ে যায় এবং তারপর সে দেখতে পায় স্যান বিছানায় শুয়ে আছে। তার অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার সময় শেষ, সে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তার চোখে অভিরাম অশ্রু ঝরছে। আসলে স্যান ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং এই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেদিন জিংকে সত্য কথা বলেনি এবং বলেছিল সে কেবল জ্বর এবং মাথা ব্যথার কারণে সে সেখানে ভর্তি হয়েছিল। জিং স্যানের সাথে কথা বলতে পারে না, একদম চুপ হয়ে যায়। জিং যখন স্যানের হাতের দিকে তাকায় তখন দেখে অনেকগুলো দাগ তার হাতে, কিন্তু সেই দাগটিও আছে যেটা সেদিন হাসপাতালে না যাওয়ার কারণে জিং তার হাত কেটেছিল। সেই চিহ্নটি তার হাতে এখনো রয়েছে। এই সব দেখে তো জিং সহ্য করতে পারে না। সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা বলে যে মা, তার হাতে খুব সময় কম আছে, তুমি তাড়াতাড়ি তার সাথে কথা বলো, সে তোমার কণ্ঠস্বর শুনতে আগ্রহী। কিন্তু জিংকের মুখ থেকে তো কোনো কথা বের হচ্ছে না। অত্যন্ত সাহসের সাথে জিং স্যানকে বলে, স্যান, আমি এসেছি স্যান, দয়া করে তোমার চোখ খোলো। জিং বলে, তুমি বলেছিলে না তোমাকে ডাকা মাত্র তুমি যে অবস্থাতেই থাকো না কেন তুমি আমার ডাকে সাড়া দিবে? তুমি আমার কণ্ঠস্বর শোনা মাত্র নাকি উঠে বসবে, আমার দিকে তাকাবে, আমাকে দেখবে? তুমি দেখো স্যান, তোমার দেওয়া ওই লাল পোশাকটি আমি পরে এসেছি, তুমি আমাকে দেখছো না কেন? আমার দিকে তাকাও স্যান, শুধু একবার তাকাও না স্যান। তুমি বলেছিলে না আমরা একসাথে দুজন থাকবো, এখন কেন তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করতেছো স্যান? কথাগুলো শুনে স্যানের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। এরপর জিং ছাদের দিকে তাকায় এবং বুঝতে পারে যে সেদিন স্টুডিওতে তারা দুজনে একটি ছবি তুলেছিল। স্যান সেটিকে উপরে আটকে রেখেছিল যাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই ছবিটি দেখতে পারে আর স্যানের স্মৃতিগুলো মনে করতে পারে। স্যান ছবিটি দেখতে দেখতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর স্যানকে হথওয়ান গাছের নিচে সমাহিত করা হয়। এই কারণে এই সিনেমার নাম রাখা হয়েছিল যে জানতে পারেনি তার জীবনের সবচেয়ে সুন্দর মুভিটি এমনই ছিল যে মুভিটির কোনো একটি অংশ আমি বাদ দিয়ে এক্সপ্লেন করতে পারিনি। আজ আমি এক্সপ্লেনটা হয়তো একটু বড় হয়েছে। আর আপনারা কি ধরনের মুভি এক্সপ্লেন ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।